হ্যালো, ওয়েলকাম স্টোরি ইউনিভার্সে তোমাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছো যে গল্পের লেখকের নাম দেওয়া নেই। হ্যাঁ, সেটা ইচ্ছা করে দেওয়া হয়নি। কেন সেটা নয় পরে বলছি, আগে তোমরা গল্পটা শোনো। গল্পের শেষে নয় বলি লেখকের নামটা। আর যারা ভাবছো গল্পের লেখকের নাম দেওয়া নয় বলে হয়তো গল্পটা খারাপ হবে, তাদের বলছি প্লিজ একবার হলেও শোনো গল্পটা। কথা দিচ্ছি বোর হবে না বা খারাপ লাগবে না। সো আর কি, আর কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প। কেন ডাকিস আমায়? বন্ধুর বাড়ি থেকে ফিরে কফি কাপটা হাতে নিয়ে সবে ব্যালকনির সামনে রাখা চেয়ারটাতে বসতে যাব, অমনি যা, আবার চলে গেল লাইনটা। এই হতচ্ছাড়া রমেনটাকে কতবার বলেছি যে আমি যখন এই বাড়িটাতে আসবো তখন কানেকশানগুলো একটু ঠিক করে রাখিস, কিন্তু না, তা উনি করবেন না। বলে নাকি এ বাড়িতে আসতে ওনার ভয় লাগে, কি ভূত টুত দেখেছে নাকি দু একবার। আমি বলি আমার বাবা পাক্কা 19 বছর 11 মাস 25 দিন বিডিওর কাজ করে যে টাকা জমিয়েছিলেন সেই টাকা দিয়ে বানানো এই বাড়ি। পুরো 3 কোটি টাকা লেগেছে এই বাড়ি বানাতে, আর তুই বলি সেই বাড়িতে ভূত আছে? তোর সাহস তো কম না। ও শুনে বলতো, 3 কোটি? এত? তাহলে তোমার বাবার তো অনেক পয়সা ছিল বলতে হয়। আমি বলতাম, হ্যাঁ তা ছিল বটে। বিডিও সিনিয়র পোস্টের বেতন আর মিষ্টির প্যাকেট ও টেবিলের তলা দিয়ে আসা লক্ষ্মীকে নিয়ে প্রায় অনেক টাকাই ছিল বাবার। আর তাছাড়া ছিল বলছি কেন, আছেও তো এখনো। এই কথাটা প্রায় সবারই শুনেছে রমেন, কিন্তু কোনোবারই সে ঠাউর করতে পারেনি যে টেবিলের তলা দিয়ে আর মিষ্টির প্যাকেটে করে লক্ষ্মী কী করে আসবে। প্রতিবারেও জিজ্ঞাসা করে, সবই তো হলো, কিন্তু এই মিষ্টির প্যাকেট ও টেবিলের তলার ব্যাপারটা তো বুঝলাম না। আর আমি প্রতিবারই বলি, যেদিন তোর গোপ বেরোবে সেদিন আমি তোকে বলবো এই রহস্যটা। আর ও রেগে গিয়ে বলতো, এটা ঠিক না দাদা, তুমি জানো যে গোপ না বেরোনো নিয়ে আমার কত কষ্ট। আর আমার থেকে কম বয়সের ছেলেদের এত গোপ যেন দেখে মনে হয় দুই নাতির দাদু। আসলে ওর বয়সটা 20 থেকে 22 হলেও ওকে দেখে মনে হয় একটা 15-16 বছরের সহজ সরল ক্যাবলাকান্ত ছেলের মতো। কারণটা হলো ওর মুখে এখনো দাড়ি গোপের কিছুরই উৎপত্তি হয়নি। আর এই মোমবাতি টোমবাতি যে কোথায় রাখা আছে ছাই খুঁজেও পাওয়া যায় না। অবশেষে লন্ড ভাণ্ড লঙ্কা কাণ্ড করে পাওয়া গেল একটা মোমবাতি। মোমবাতিটা ক্যান্ডেল স্ট্যান্ডে গুজে ফোন করলাম রমেনকে। হ্যালো, কে? রমেন বলছিস? হ্যাঁ দাদা বলো, কি হয়েছে? তুমি পৌঁছে গেছো ওই ভূতুরে বাড়িতে? এই খবরদার ভূতুরে বাড়ি বলেছিস তো। আর হ্যাঁ, পৌঁছে গেছি। কিন্তু তোকে কতবার বলেছি যে আমি যখন এই বাড়িটাতে আসবো তখন কানেকশানগুলো একটু ঠিক করে রাখিস। ও সরি সরি দাদা। রাখ তোর সরি সরি। এখন আয় তাড়াতাড়ি আর ঠিক করে দিয়ে যা পাওয়ার কানেকশানটা। আমাদের সোসাইটির সবার ঘরে পাওয়ার আছে, শুধু আমার ছাড়া। কেমন লাগে বলতো? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি দাদা, আর রাগ করো না। গিয়ে দাঁড়ালাম ব্যালকনির সামনে। বেশ ভালোই বৃষ্টি পড়ছে বাইরে। মনে মনে ভাবলাম, বাহ, এরকম ওয়েদার, তারপরে লাইন নেই, সঙ্গে গরম কফি, বেশ জমে গেছে তো ব্যাপারটা। এটাই তো মোক্ষম সময় ভূতের গল্প লেখার। এইরকমই সব অসাধারণ সিচুয়েশনের জন্যই তো আসা এখানে। এই ভেবে ল্যাপটপটা নিয়ে বসতে যাব ব্যালকনির সেই সামনে রাখা চেয়ারটাতে, আর ফার্স্ট লেটারটা টাইপ করতে যাব, ঠিক তক্ষুনি একটা দমকা হাওয়ায় আমার ক্যান্ডেল স্ট্যান্ডটা পড়ে গেল। আমি ক্যান্ডেল স্ট্যান্ডটা তুলতে যাব, কিন্তু তার আগেই বেজে উঠলো আমার। আমি আমার ফোনে ফ্ল্যাশটা জ্বেলে খুললাম দরজাটা। বললাম, চলে এলি এত তাড়াতাড়ি? আচ্ছা আগে ভেতরে আয়, বৃষ্টি তার ভিজিস না। এবার যা গিয়ে দেখ গা কি প্রবলেম হয়েছে, আর তাড়াতাড়ি ঠিক কর। হ্যাঁ দাদা, এই তো যাচ্ছি। তা দাদা, এত বড় বাড়িতে তোমার একা থাকতে ভয় করে না? তার উপর আবার এতক্ষণ লাইনও ছিল না। কিসের ভয়? কেন, ভূতের? তোর ওই ঠাকুমা ঝুলিয়ার জোড়াপাতলার ভূতকে আমি ভয় পাই না রে। আসল ভূত দেখেছিস কোনোদিন? কিরে, কথা বলছিস না যে? দেখেছিস আসল ভূত কোনোদিন? তুমি দেখেছো দাদা? তা বার কয়েক দেখেছি বলতে পারিস। আজ আবার দেখবে। কিছু বললি? না না দাদা, কিছু না। বাই দ্য ওয়ে, তুই এত বৃষ্টিতে ছাতা নিয়ে আসিসনি?
না গো, ছাতাটা বাড়িতে ভুলে ফেলে এসেছি। তাহলে তুই এত বৃষ্টিতে এলি কি করে? তোর জামা কাপড় একদম শুকনো। ওসব ছাড়ো দাদা, আগে মিটারটা দেখি কোথায় কি প্রবলেম হলো। না, ছাড়বো কেন? তুই এত বৃষ্টি তো ছাতা নিয়ে এলি না, আর ভিজিলিও না একটু। কৌতূহল হওয়াটাই তো স্বাভাবিক, তাই কি না? কিরে বল। তোকে বললাম না ওসব ছাড় রাখুন। একবার বললে কানে কথা যায় না নাকি? তুই আমায় নিদে করলি? কথাটা বলা মাত্রই আবার বেজে উঠলো ডোরবেলটা। দাঁড়া, তোর হচ্ছে। আগে দেখি দরজায় কে, তারপর তোর খবর হচ্ছে। দরজাটা খোলা মাত্রই আমি হতভম্ব হয়ে গেলাম। ভয়ে আমার গোটা শরীর ঠান্ডা হয়ে গেল। সচরাচর কোনো কিছুতে এরকম ভয় আমি আগে পেয়েছি বলে মনে পড়ছে না। কিন্তু রমেন, তুই? হ্যাঁ আমি। তো এত অবাক হওয়ার কি আছে? তুমিই তো ফোন করে ডাকলে আমাকে। আসলে বৃষ্টির জন্য একটু আসতে দেরি হয়ে গেল। নাও চলো ভেতরে, দেখি আবার কি হলো। কিন্তু তুই তো। হ্যাঁ, কি বলো? আমি তো কি? তুই তুই তো এতক্ষণ আমার সঙ্গেই ছিলি। আর এখন কি তোমার সঙ্গে? আমি তো সবেমাত্র এলাম। কি যে বলো তুমি, সত্যি ভূতের গল্প করে করে তোমার মাথাটা পুরো গেছে অতুলদা। এখন তুমি আমার মধ্যে ভূত দেখছো নাকি? না, ঠিক তোর মধ্যে না, তোর মতো। আচ্ছা, সত্যি? আমি ততদিন জানতাম যে একা আমি ভূতে ভয় পাই, কিন্তু এখন দেখছি না, আমি ভুল। তোমারও ভূতের নামে একটু একটু হাত পা কাঁপে। এতক্ষণে অতুল নিজেকে একটু সামলে নিয়ে বলল, যা তো এখন ভুলভাল বকিস না। ভেতরে গিয়ে দেখ কি হয়েছে। সব সময় ভুলভাল বকা। রমেন ভেতরে চলে গেল, কিন্তু অতুল এখনো কিচ্ছু বুঝতে পারছে না। পুরোটা ওলটপালট হয়ে যাচ্ছে অতুলের। এখন যে এসেছে সেই যদি রমেন হয়ে থাকে, তাহলে কিছুক্ষণ আগে আমি যাকে দেখলাম, যার সঙ্গে কথা বললাম, সেটাকে? পুরোটা কি আমার চোখের ভুল? না না, তা কি করে হতে পারে? মানছি মাঝে মাঝে মানুষের চোখের ভুল হয়, তাই বলে কি এতটা ভুল হবে? কিছুক্ষণের মধ্যে লাইন চলে এলো। এখন চারিদিক সূর্যি মামা আলোর থেকেও বেশি আলো। নাও, তোমার কাজ এখন অ্যাবসলিউটলি ডান। তাহলে আমি এখন আসি দাদা। রমেন কোনো উত্তর পেল না। ও দাদা, এখন তাহলে আমি এলাম। এতক্ষণ পর রমেনের ডাকে ভাবনার দেশ থেকে ফিরে এলো অতুল। ও হ্যাঁ, বল। বলছি তোমার কাজ এখন অ্যাবসলিউটলি ডান, তাই এখন আমি আসি। কি? কি ডান? অ্যাবসলিউটলি ডান। আরে মাথা মোটা, ওটা অ্যাবসলিউটলি নয়, অ্যাবসলিউটলি হবে, বুঝলি? ওই হলো, একই ব্যাপার। তুমি তো বুঝতে পেরেছো, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর কথাই হলো। কিন্তু এক্ষুনি চলে যাবি? বস, এই ঘড়ির কাঁটা তো 9টার ঘরে ঢুকলো বলে। খেয়ে যা একেবারে। না দাদা, এখন আর খাবো না। মা বাবা ওদিকে আবার না খেয়ে বসে আছে আমার জন্য, তাই আজ আর খাবো না। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। বৃষ্টি মনে হচ্ছে থেমে গেছে এতক্ষণে। কাল সকালে চলে আসিস তাড়াতাড়ি, একটা গল্প বলবো তোকে। ঠিক আছে দাদা, আসছি তাহলে। এই বলে চলে গেল রমেন। কিন্তু অতুল এখনো একই কথা ভেবে চলেছে যে এ যদি রমেন হয়, তাহলে ওটা কে ছিল? না, আর ভেবে কাজ নেই। যাই গিয়ে শুয়ে পড়ি। আজ আর কিছু খেতে ভালো লাগছে না। অন্যের বাড়ি থেকে ফেরার পথে ঝন্টুর দোকান থেকে যে রুটি আর কষা মাংসটা নিয়ে এনেছিলাম, সেটা ফ্রিজে তুলে রেখে বাড়ির সব আলো বন্ধ করে চলে এলাম নিজের বেডরুমে। না, আজ আর ঘর পুরো অন্ধকার করে শোবো না। কম পাওয়ারের জিরোটা জ্বালিয়ে রাখবো। মনে করলাম এত সুন্দর পরিবেশে গল্পটা জমিয়ে লিখবো, কিন্তু এমন একটা অদ্ভুত ঘটনা ঘটলো যে শুরুই করতে পারলাম না। থাক, এখন আর লিখে কাজ নেই, শুয়ে পড়ি। বাইরে মনে হচ্ছে বৃষ্টিটা আবার বেড়েছে। শুয়ে পড়লাম, কিন্তু শুয়ে পড়েও মাথায় সে একই চিন্তা ঘুরছে অতুলের। ঘুম আসছে না কিছুতেই। ধুর ধুর, কিছুতেই ঘুম আসছে না, কি যে করা যায়। বই পড়বো? না থাক,
এত রাতে আর বই পড়তে ভালো লাগছে না। তাহলে হ্যাঁ, হেডফোনে একটু হালকা মিউজিক চালিয়ে শুয়ে পড়ি, হয়তো ঘুম চলে আসবে। বিকজ অল ডিজিজ গুড মেডিসিন ইজ মিউজিক। এই ভেবে বেজে উঠো সকাল 8টা অ্যালার্ম। অতুল, ওই অতুল, ওঠ। অতুল, তাড়াতাড়ি উঠে পড়, কলেজের জন্য দেরি হয়ে যাবে না হলে। হ্যাঁ মা, এই তো উঠছি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নে। হ্যাঁ মা, এই তো যাচ্ছি যাচ্ছি। এই বলে অতুল যেই তার ঘরের লাগোয়া বাথরুমে যেতে যাবে, অমনি এ কি, ওয়াশরুমটা কোথায় গেল? কি রে, হলো তোর? এদিকে তো জলখাবার তৈরি হয়ে গিয়েছে। এতক্ষণ অতুল খেয়াল করেনি, কিন্তু মা মা এখানে মানে কলকাতায় কি করে? আমি ছুটে নিচে চলে গেলাম। মা তুমি কখন এলে এখানে? আগে জানাওনি তো কই? তাহলে রমেনকে বলে জলখাবার করিয়ে রাখতাম, একটা ফোনও তো করতে পারতে। কি করো বলো তো? কি ভুলভাল বকছিস এসব বলতো? সকাল সকাল মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি তোর? না, কোনো ঘুমের ঘোর কাটেনি। নে, এখন আর ভুলভাল না বকে জলখাবারটা খেয়ে নে। এই ভুলভাল বকছি মানে? ভুলভাল বকতে যাবো কেন? আমি তো শুধু বললাম আসার আগে একটা ফোন করতে পারতে। পাশ থেকে বাবা বলে উঠলেন, কি উল্টো পাল্টা বকছিস রে অতুল? নিজের বাড়িতে আসার জন্য আবার ফোন করতে যাবো কেন? আর তাছাড়া এখানে আসার প্রসঙ্গটা আসছেই বা কোথা থেকে? আমরা তো আজীবনকাল এ বাড়িতেই থেকে এসেছি আর থাকবও। এ বাড়িতেই থেকে এসেছো মানে? কলকাতার বাড়িতে তোমরা আবার কবে থাকতে এলে? কি, কলকাতার বাড়ি? সেটা তো কেবলই কনস্ট্রাকশনের কাজ চলছে রে, এখনো তো কিছুই হয়নি সে বাড়ি। আর তাছাড়া আমরা শুধু শুধু এখন ও বাড়িতে থাকতে যাবোই বা কেন? মায়ের সব কথা অতুলের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ও মায়ের কথা কিছু বুঝতে না পেরে বলে, আচ্ছা তাহলে এটা কোন বাড়ি? অতুল, সকাল সকাল উঠে জ্বালাস না তো, মেলা কাজ পড়ে আছে আমার। এটা আমাদের বসিরহাটের বাড়ি, ভুলে গেছিস নাকি তুই? অতুল এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এবার চারিদিকটায় চোখ বুলিয়ে বুঝতে পারলো, সত্যিই তো এটা তো বসিরহাটেরই বাড়ি। কিন্তু এটা কি করে সম্ভব? ওর স্মৃতিশক্তি কমে আসছে, ওকে ব্রাহ্মী শাকের রস খাওয়াও। যা যা কথা বলছে, কদিন পর দেখবে আমাদের চিনতেই পারবে না। এতক্ষণ পর অতুল আরেকটা জিনিস লক্ষ্য করলো, আর মনে মনে ভাবলো যে মা বাবার বয়স এতটা কম মনে হচ্ছে না। ঠিক যখন আমি কলেজে পড়তাম। মা, বাবা, তোমাদের দুজনকে তো... থেমে গেলি কেন? বল, আমাদের দুজনকে কি? না থাক, কিছু না। মা বাবার সব কথা শুনে অতুল এটা বলতে আর সাহস পেল না। স্নান হয়ে গেছে তোর? কি রে, স্নান হয়ে গেছে? হয়ে গেলে খেতে বস। না হয়নি, এ তো যাচ্ছি। স্নান সেরে অতুল চেঞ্জ করার জন্য আয়নার সামনে দাঁড়ালো। অতুল পুরো শক্ত, কোনো কথা বেরোচ্ছে না অতুলের মুখ থেকে। প্রায় আধ ঘন্টা অতুল দাঁড়িয়েছিল একইভাবে আয়নার সামনে, আর নিজেকে চেনার চেষ্টা করছিল। দেখি, এ আমি কাকে দেখছি? এটা তো সেই 21-22 বছরে কলেজে পড়া অতুলের চেহারা। কিন্তু কিন্তু আমার তো এখন 31 বছর বয়স, তাহলে এটা কি করে সম্ভব? অতুল, নিচে আয়, খেয়ে নে এবার, খাবার তো ঠান্ডা হয়ে গেল এদিকে। অতুল কিচ্ছু বুঝতে পারছে না। অতুলের কোনো রকম যুক্তি কাজ করছে না এখানে। নানান রকম প্রশ্ন ছোটাছুটি করছে অতুলের মাথায়। কি হচ্ছে এসব আমার সঙ্গে? এই তো আমি কলকাতায় ছিলাম, তাহলে এখন বসিরহাটে কি করে? রাতারাতি চলে এলাম এখানে। আর আমি যদি তাও মেনে নিই, তাহলে আমি এলাম কখন?
আর তাছাড়া মা বাবা এবং অবশ্যই আমারও বয়সের এতটা ফারাক কি করে হলো? এইসব চিন্তা করতে করতেই অতুল ব্রেকফাস্ট টেবিলে এলো। ও অতুল, তুমি চলে এসেছো, বসো। বসলো অতুল। আচ্ছা মা, এটা কত সাল চলছে? কেন রে, এটাও মনে নেই নাকি তোর? এখন চলছে 2010 সাল। 2010? কেন অতুল হঠাৎ এই প্রশ্ন? না এমনি। আচ্ছা আচ্ছা, ওসব বাদ দাও এখন। আগে তুমি আজকের জল খাবারটা টেস্ট করো। তোমার মা আজ লুচি আর আলুর দমটা যা বানিয়েছে না, সত্যি কোনো কথা হবে না, এক কথায় মাইন্ড ব্লোয়িং। টেস্ট করে দেখতে পারো, তুমি তো আবার এসব জিনিস পছন্দ করো না। না না না, সে তুমি যতই প্রশংসা করো না কেন, তোমার বরাদ্দ ওই কটাই। আর নয়, ডাক্তার স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে বেশি তেলে ভাজা, ঘিয়ে ভাজা, রেড মিট এইসব খাবার না খেতে, কারণ তোমার ডায়াবেটিসটা আবার বেড়েছে। দেখেছো অতুল, তোমার মা কেমন বুদ্ধিমতী, যে একটু রান্নার প্রশংসা করেছি আর অমনি ধরে নিয়েছে যে আমি আরও দুটো লুচি চাইবো। কিন্তু এবার আপনি ভুল মিসেস অর্ধাঙ্গিনী, আমি জাস্ট এমনি বললাম। আর তাছাড়া আমি কি তোমার রান্নার প্রশংসা করি না নাকি? যে থাক মিস্টার প্রতিদেব, তোমার টেকনিক আমার খুব ভালো করে জানা আছে। প্রথমে তুমি আমার রান্নার খুব প্রশংসা করবে, তারপর দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, আর আমিও সে কথায় গলে গিয়ে তোমাকে আরও দুটো লুচি দিয়ে দেবো। কি তাই তো? এবার এই টেকনিক পুরনো হয়ে গিয়েছে মিস্টার প্রতিদেব, নতুন কিছু অ্যাপ্লাই করো। আরে না না, ওরম কোনো ব্যাপার না। আর তাছাড়া টেকনিকের কি আছে, সত্যি রান্নাটা খুব ভালো হয়েছে, তাই বললাম। আচ্ছা বেশ ঠিক আছে, তুমি যখন বুঝে গিয়েছো তাহলে বেশি না দুটো লুচি দাও। কি প্রতিদেব, কি বলেছিলাম, মিলল আমার কথা? আচ্ছা ঠিক আছে, এই দুটোই কিন্তু লাস্ট, আর কিন্তু নয়। এই তো, এবার কি সুন্দর মা অন্নপূর্ণার মতো লাগছে। এরকম থাকলেই তো পারো, তা মাঝে মাঝে আবার রণচণ্ডী রূপ নেওয়ার কি দরকার বলো তো? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও এবার। অতুল দেখ তো কে এসেছে, মনীষ হবে হয়তো। কথাটা অতুল শুনতে পাইনি। এই অতুল, দেখ কে এসেছে। ও হ্যাঁ, দেখছি। দরজাটা খুলতে অতুল এতটাই ভয় পেয়ে যায় যে অতুলের গায়ের লোম খাড়া হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলে, মনীষ, তুই তুই এখানে কি করে? আমি এখানে কি করে মানে? পায়ে হেঁটে। আর তুই এত ভয় পেয়ে গেলি কেন? মনে হচ্ছে কোনো ভূত দেখে বলেছিস সকাল সকাল। কিন্তু তুই তো কার কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলি না? আচ্ছা, তাই বুঝি? তাহলে আমি এখন আপনার সামনে এলাম কি করে স্যার? সকাল সকাল উঠে তোর মজা শুরু না? চল এখন ভেতরে, আর তাড়াতাড়ি নিয়ে এবার, নাহলে কলেজের জন্য লেট হয়ে যাবে কিন্তু। আরে মনীষ যে, এসো এসো, তোমার কাকিমাদের লুচি আর আলুর দম খাও। না না কাকু, আমি খেয়েই বেরিয়েছি। দারুণ হয়েছে কিন্তু, না খেলেই মিস করবে। সেটা তো গন্ধেই বুঝতে পারছি। আহ, কি সুন্দর গন্ধ। তাহলে আর দেরি করো না, বসে পড়ো, স্টক কিন্তু শেষের মুখে। চারিদিকে সব ঘটে চলছে, কিচ্ছু অতটা বোধগম্য হচ্ছে না। প্রথমত ওর আগের দিনে ফিরে আসা, দ্বিতীয়ত রাতারাতি কলকাতা থেকে সোজা বসিরহাট, তৃতীয়ত ওর মা বাবা এবং ওর নিজেরও হঠাৎ করে এতটা বয়স কমে যাওয়া। এইরকম অগুন্তি চিন্তা অতুলের মাথা খেটে ঘ করে দিচ্ছে। কিন্তু এইসব চিন্তা আবজা করে এখন একটাই কথা অতুলের মাথায় বারবার নাড়া দিচ্ছে যে ছেলেটাকে আগে মনীষ, মনীষ কি করে ফিরে আসতে পারে? মনীষ তো কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তাহলে এখন আমি ক্লাসরুম, সেই 10 বছর আগের কলেজের ক্লাসরুম, কোথাও কিছু পরিবর্তন নেই, পুরো হুবহু। অতুল, চলাই তোকে একটা জিনিস দেখাবো। কি জিনিস? আগে চল তো, বলে দিলে তো সারপ্রাইজটা আর থাকলো না। এটা তো হল রুম, এখন হল রুমে কি হবে? আয় ভেতরে আয়। এ কি এত অন্ধকার কেন? লাইট জ্বালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে ডিয়ার অতুল, হ্যাপি বার্থডে টু ইউ। হঠাৎ করে সব সামনে দেখে অতুল বেশ আনন্দই পেল, কিন্তু সামনে কাদের দেখছে অতুল? অতুল ভাবছে রিয়া, অভ্র, পায়েল, সায়নী, এরা সবাই তো কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, ঠিক মনীষের মতোই। এসব হচ্ছেটা কি আমার সঙ্গে? আমি সব মৃত বন্ধুদের দেখছি কেন? তাহলে কি আমিও? আচ্ছা, ওরা ঠিক কী করে মারা গিয়েছিল এটা আমার মনে পড়ছে না কেন? হয়তো হয়তো এই প্রশ্নটার উত্তর জানতে পারলে সব কিছু বুঝতে পারবো আমি, কেন হচ্ছে সব। এবার বুঝলি কেন হল করে আনলাম তোকে? নে চল, কেক কাটবি এবার। বার্থডে পার্টি সেলিব্রেট হওয়ার প্রায় 1 ঘন্টা পর। সেলিব্রেট তো হলো, তাহলে এবার কি? কেন, যেমনটা প্ল্যান ছিল, নাও লেটস গো টু লং ড্রাইভ। সবাই চেঁচিয়ে বলে উঠলো, ইয়েস, লেটস গো টু লং ড্রাইভ। লং ড্রাইভ কথাটা অতুলের কানে যেন খট করে গিয়ে লাগলো। ওর মাথায় হাজারো স্মৃতি যেন ছোটাছুটি করতে লাগলো। লং ড্রাইভ, লং ড্রাইভ কথাটা আমার হঠাৎ এত অদ্ভুত লাগতে লাগলো কেন? বিকেল 5টা, লং ড্রাইভ, এই বার্থডে সেলিব্রেট, তাহলে কি এর মধ্যেই কিছু? হ্যাঁ, নিশ্চয়ই এর মধ্যেই কিছু আছে, কিন্তু কি সেটা? কি সেটা? থিঙ্ক অতুল, থিঙ্ক, কি সেটা? হ্যাঁ, মনে পড়েছে। এই বার্থডে সেলিব্রেটের উদ্দেশ্যে লং ড্রাইভে যাওয়ার কারণে ঠিক বিকেল 5:30 আমাদের সবার অ্যাক্সিডেন্ট হবে একটা বড় ট্রাকের সঙ্গে। মনীষ! হ্যাঁ বল, কি হয়েছে? অতুলের মুখ থেকে আর একটাও কথা বেরোচ্ছে না। অতুল বলার চেষ্টা করছে, কিন্তু একটাও শব্দ অতুলের মুখ থেকে আর বেরোচ্ছে না। মনে হচ্ছে অতুল যেন বোবা হয়ে গিয়েছে। কিরে বল, কি হয়েছে? আচ্ছা বাদ দে এখন, চল লং ড্রাইভে যাওয়া যাক। যতই হোক তোর বার্থডে বলে কথা, এই সুযোগ কি ছাড়া যায়? অতুল বলার চেষ্টা করছে যে ওই লং ড্রাইভে যাওয়া আমাদের উচিত না, নাহলে আমরা সবাই মারা যাবো। কিন্তু মনে হচ্ছে অতুলের গলার স্বর যেন কেউ চেপে ধরে আছে, একটাও কথা বলতে দেবে না অতুলকে। অতুল নিজেকে আটকানোরও চেষ্টা করছে, কিন্তু অতুলের পা যেন নিজে থেকেই চলছে। কোনোভাবে আটকাতে পারছে না অতুল নিজের পাকে। যেন মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি অতুলকে টেনে নিয়ে যাচ্ছে ওই অ্যাক্সিডেন্টের দিকে। নে নে নে, তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি উঠে পড় গাড়িতে। কিছুক্ষণের মধ্যেই সবাই গাড়িতে উঠে পড়লো, এবং অতুলও। বলা ভালো, অতুলকে জোর করে উঠিয়ে দিল সেই অদৃশ্য শক্তি। জোর গতিতে ছুটছে গাড়ি, মনীষে যাচ্ছে গাড়িটা। খুব হাসি মজা ও অন্তাক্ষরী চলছে গাড়ির ভেতরে, কিন্তু অতুলের ভয়ে সারা শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছে। কারণ অতুল জানে এরপর কি বলেছে। এমনকি অতুল এখনো ইশারা করে ওদের বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সেই অদৃশ্য শক্তি অতুলের গোটা শরীর একটা জীবন্ত লাশের মতো করে দিয়েছে, যে কিনা সব কিছু দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, অনুভব করতে পারছে, কিন্তু নিজেকে অতুল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5:29, আর 1 মিনিট পরেই আমরা সবাই মারা যাবো। আর ঘড়িতে 5:30 বাজা মাত্রই অতুলের যেন নিজেকে একটু হালকা বলে মনে হচ্ছে। ওর গলার স্বর মনে হচ্ছে ফিরে এসেছে। আর ঠিক এই সময় একটা ট্রাককে সামনে থেকে আসতে দেখে অতুল চেঁচিয়ে ওঠে, সামনে ট্রাক! কিন্তু আর কিচ্ছু করার নেই। আমি কোথায়? কোন জায়গাটা? ডক্টর, ডক্টর, পেশেন্টের জ্ঞান ফিরেছে, কাম ফাস্ট। ও রিয়েলি? সত্যি পেশেন্টের জ্ঞান ফিরেছে? থ্যাংক গড, ইটস মিরাকল। সত্যি অবিশ্বাস্য। নার্স, তুমি ইমিডিয়েট ওদের বাড়ির লোককে খবর দাও। ইয়েস ডক্টর। আমি এখন কোথায়? আপনি এখন নার্সিং হোমে। আপনার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর পুরো 14 দিন আপনি অজ্ঞান হয়েছিলেন। আচ্ছা ডাক্তারবাবু, এটা কোথাকার নার্সিংহোম, আর এটা কোন সাল? এটা কলকাতা নার্সিং হোম, আর এখন 2020 সাল চলছে।
সত্যি ডক্টর, দিস ইজ 2020? হ্যাঁ, কেন? কোনো সন্দেহ আছে? না ডক্টর, সেরম কিছু না। আচ্ছা ডক্টর, প্লিজ ডোন্ট মাইন্ড, আমাকে একটা আয়না দেবেন? কেন প্লিজ ডু আয়না? নট এনি কোয়েশ্চেন ডক্টর। ওকে ফাইন। নার্স, ওনাকে একটা আয়না এনে দাও। ইয়েস ডক্টর। আয়না আসা মাত্রই অতুল তার নিজের চেহারা আয়নাতে দেখে ও বলে, ওহ থ্যাংক গড, আমি আমার নিজের চেহারা ও বয়সেই আছি। তাহলে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কিন্তু তাই যদি হয় তাহলে আমার অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আচ্ছা ডক্টর, আমার কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল? আপনি একটা ব্ল্যাক ফোর হুইলারে ছিলেন, আর আপনার অ্যাক্সিডেন্টটা হয় একটা ট্রাকের সঙ্গে। কি, ট্রাকের সঙ্গে? হ্যাঁ, ট্রাকের সঙ্গে। আচ্ছা আমি কি কোমায় ছিলাম? না, ঠিক কমাই না। আপনি অজ্ঞান ছিলেন। নানা রকম ভাবে আমরা আপনার জ্ঞান ফেরানোর চেষ্টা করেছি। এমনকি আপনার জ্ঞান ফিরছে না দেখে আমরা বাইরে থেকে ডক্টরও আনিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। এমনকি মাঝে আপনার খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিল, কিন্তু তাতে আমাদের কিছু করতে হয়নি। আপনি আবার নিজে থেকেই সুস্থ হয়ে উঠেছেন। আমার গোটা 20 বছরের ডক্টরি এক্সপিরিয়েন্সে এই প্রথম আমি এরকম অজ্ঞানের কেউ দেখলাম। সত্যিই অবিশ্বাস্য। ওহ, আমি কিচ্ছু বুঝতে পারছি না ডক্টর, আমার মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে। অ্যাক্সিডেন্টে আপনার মাথায় আঘাত লাগার জন্য করছে পেনটা। ডোন্ট ওয়ারি, দিস ইজ টেম্পোরারি। আমি একটা ডোজ দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই সেরে যাবে। এখন আপনি একটু রেস্ট করুন, একটু পরেই আপনার বাড়ির লোক চলে আসবে। আর হ্যাঁ, মাথায় বেশি চাপ দিবেন না, এটা আপনার জন্য হার্মফুল হতে পারে। প্রায় 1 ঘন্টা পর অতুলের বাড়ির লোক এলো। অতুল, ওই অতুল, শুনতে পাচ্ছিস বাবা? ও মা, হ্যাঁ বলো। বাবা আসেনি? এই দেখ রে, এসেছি রে বেটা, নিয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে নে, পাঞ্জায় হারাতে হবে তো আমাকে নাকি? আরে রমেন, তুই এসেছিস? হ্যাঁ দাদা, আমি তোমাকে এত তাড়াতাড়ি ছাড়ছি না, এখন অনেক ভূতের গল্প শোনা বাকি তোমার কাছ থেকে। মা, বাবা, তোমরা একটু বাইরে যাও তো, রমেনের সঙ্গে আমার একটু কথা আছে। কেন রে, এখন আবার কি কথা? আহ, যাও না। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ না, বাইরে পুলিশ ইন্সপেক্টর ওয়েট করছে তোর সঙ্গে কথা বলবে বলে। ও, তাহলে তো ভালোই হলো, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। আসতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আপনার শরীর এখন বেটার তো? ফিলিং বেটার ইন্সপেক্টর। তাহলে আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। ও শিওর শিওর। আপনারা একটু বাইরে গেলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই তো যাচ্ছি। শুধু রমেন এখানে থাকলে কোনো প্রবলেম আছে স্যার? আচ্ছা, কিন্তু একজনই। ওকে অতুল, প্রথমে আমি আপনাকে কটা কথা বলি। আপনি যে গাড়িটাতে বসেছিলেন সেই গাড়িটাতে আপনি কোথাকার সিটে বসেছিলেন? ঠিক মনে করতে পারছি না। ওকে, আমি বলছি, আপনি পেছনের সিটে ছিলেন। তাহলে গাড়িটাকে চালাচ্ছিল সেটা নিশ্চয় জানেন? নো আইডিয়া স্যার। ওকে, এটাও আমি বলছি, আমরা যখন অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছাই তখন গাড়িতে কেউ ছিল না, শুধু আপনি ছাড়া। এমনকি ড্রাইভারের সাথেও কেউ ছিল না। এটা দেখে আমরা একটু অবাকই হয়ে বলতে পারেন, কিন্তু তারপর যখন ইনভেস্টিগেশন এগোলো তখন আমরা গাড়ির স্টিয়ারিং থেকে। মনীষের হাতে ছাপ পান কি, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? সে কথায় পরে আসছি, আপনি কন্টিনিউ করুন। তারপর ইনভেস্টিগেশন এগোতে জানা গেল যে মনীষ আজ থেকে প্রায় 10 বছর আগে মারা গিয়েছে এরকম একটা কার অ্যাক্সিডেন্ট। আর ঠিক এইখানে এসেই থমকে দাঁড়িয়ে যায় আমাদের পুরো ইনভেস্টিগেশন। ওটা পুলিশ মহলে এই কেসটা নিয়ে চিন্তায় পড়ে গেছে। সো এবার এর পরের গল্পটা আপনি বলুন মিস্টার অতুল, যে হাউ ইট ইজ পসিবল। আর তাছাড়া মনীষ তো আপনার বন্ধু, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মনীষ আমার বন্ধু। আর এর পরের গল্পও আপনাদের আমি নিশ্চয়ই বলবো, কিন্তু সেটা আপনারা বিশ্বাস করবেন তো? হ্যাঁ, ডেফিনেটলি, বিশ্বাস করবো না কেন? আপনি যদি সত্যি কোনো বিশ্বাসযোগ্য কথা বলেন তাহলে অবশ্যই বিশ্বাস করবো। ওকে, তাহলে শুনুন। আপনারা নিশ্চয়ই জানেন আমি 14 দিন অজ্ঞান ছিলাম। হ্যাঁ, জানি। ওকে, আজ থেকে ঠিক 15 দিন আগে আমি এখানে মানে কলকাতায় আসি। বিশ্বাস না হলে একে জিজ্ঞাসা করতে পারেন। এর নাম রমেন, এ আমার বাড়িতেই থাকে, কাজকর্ম করে। হ্যাঁ পুলিশবাবু, দাদা একদম ঠিক কথাই বলছে। এমনকি দাদা যেদিন আসে সেদিন দাদার বাড়িতে কিছু পাওয়ার কানেকশনের গন্ডগোল হয়েছিল, আর আমি সেটাকে সারিয়েও দিয়ে আসি। হ্যাঁ একদম, যেমনটা শুনলেন। তো সেদিন আমার বাড়িতে কিছু
প্যারানর্মাল ঘটনা ঘটেছিল। প্যারানর্মাল ঘটনা? হ্যাঁ, সে ঘটনায় পরে আসছি। তারপর আমি আমার বন্ধুর বাড়ি থেকে এসে শুয়ে পড়ি। তারপর কি হয়েছিল আমি কিচ্ছু জানি না। কী করে আমি গাড়িতে পৌঁছালাম, কী করে আমার অ্যাক্সিডেন্ট হলো, আই ডোন্ট নো এনিথিং ইন্সপেক্টর। তাই এর পরের গল্প আপনাদের রমেন বলবে। আমিও সেইভাবে ঠিক কিছু বলতে পারবো না, কিন্তু দাদা যেমনটা বললো বন্ধুর বাড়ি থেকে সে শুয়ে পড়ে, কিন্তু আমি যখন পরের দিন সকালে দাদার বাড়িতে যাই তখন কোথাও দাদাকে খুঁজে পাইনি, ওটা বাড়িতে কোথাও না। তাই আমি ভাবলাম হয়তো জগিং টগিংয়ে গিয়েছে দাদা, কিন্তু কিছুক্ষণ পর আমি এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারি যে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর আমি দাদাকে নার্সিংহোমে ভর্তি করি, আপনাদের ফোন করি, কাকু কাকিমাকে জানাই পুরো ব্যাপারটা। আচ্ছা, বুঝলাম। কিন্তু তুমি ওনার বাড়ির চাবি কোথা থেকে পেলে? আসলে আমি ওকে একটা এক্সট্রা কি দিয়ে রেখেছি। এবার এর পরের গল্প আমি বলছি। আজ থেকে প্রায় 10 বছর আগে কলেজে আমাদের 6 জন বন্ধুর একটা টিম ছিল। রিয়া, অভ্র, পায়েল, সায়নী, আমি ও মনীষ। তারিখটা হলো 28শে আগস্ট 2010। এত ভালো করে তারিখটা মনে থাকার কারণ হচ্ছে এই দিন আমার বার্থডে। তো সেই দিন আমার বন্ধুরা একটা ছোট পার্টি মতো অর্গানাইজ করেছিল কলেজেই। আর সেই কারণেই, মানে আমার বার্থডের কারণেই আমরা সবাই মিলে লং ড্রাইভে বেরিয়েছিলাম 5টার সময়। গাড়ি মনীষই চালাচ্ছিল। আর ঠিক 5:30 আমাদের অ্যাক্সিডেন্ট হয় একটা ট্রাকের সঙ্গে। আমার বন্ধুরা সবাই মারা যায়, শুধু আমি ছাড়া। আই সি। তাহলে আপনি বলতে চাইছেন এই 10 বছর আগের ঘটে যাওয়া ঘটনার সঙ্গে এই কেসের কোনো মিল আছে কি, তাই তো? হ্যাঁ, একদম। আর এটা আপনি ঠিক কোন বেসিসে বলছেন? প্রথমত আমার বাড়িতে ঘটে যাওয়া প্যারানর্মাল ঘটনা। দ্বিতীয়ত যে ঘটনা আপনাকে বললাম সেটা পুরোটা আমার স্বপ্নে আসা। আর তৃতীয়ত আমার অ্যাক্সিডেন্ট হওয়া। আচ্ছা, হয়তো ওরা I see. আমাকে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ, কিছু বললেন অতুলবাবু? না, কিছু না। ওকে, আমরা আপনার কথা বিশ্বাস করছি ও সেইভাবে ইনভেস্টিগেশন চালাচ্ছি। তাহলে আজ উঠি অতুলবাবু, নিজের খেয়াল রাখবেন, আর দরকার পড়লে আবার আসবো বিরক্ত করতে। ও ডেফিনেটলি স্যার, 100 বার, যখন খুশি। পুলিশ চলে যেতেই রমেন বলল, দাদা, তোমার অ্যাক্সিডেন্টের জায়গা থেকে আমি একটা জিনিস পেয়েছি। কি জিনিস? কই দেখা। একটা রুমাল, এই দেখো। রুমালটা দেখতে আমার চোখ কপালে উঠে গেল। দেখি দে। এটা তো মনীষের রুমাল, আমি ওকে গিফট করেছিলাম। দাদা, এটা একবার খুলে দেখো, কি সব উল্টোপাল্টা লেখা আছে এখানে। রুমালটা খুলতে দেখা গেল লেখা আছে, আমরা তোর জন্য অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি আয় আমাদের কাছে, আমরা সবাই তোর জন্য অপেক্ষা করছি। এইসব লেখা আছে বলে আমি রুমালটা আমার কাছে রেখে দিয়েছি তোমাকে দেখাবো বলে। তার মানে আমি যেটা সন্দেহ দাদা? করেছিলাম ও দাদা? সেটাই। ও দাদা, হ্যাঁ বল, কি হয়েছে? এসব কে লিখেছে তুমি কিছু জানো? অত শত আর তোকে ভাবতে হবে না, এবার আমাকে দেখতে হবে পুরো ব্যাপারটা। আচ্ছা, ডাক্তার আমাকে কবে ছাড়বে কিছু বলেছে? হ্যাঁ, বললো তো তোমাকে আর কয়েকটা চেক আপ করবে, যদি রিপোর্ট ভালো আসে তাহলে কালকেই। আচ্ছা, তুই এখন মা বাবাকে নিয়ে বাড়ি চলে যা, রাত তো বাড়লো অনেক নাকি? হ্যাঁ দাদা, এই তো যাচ্ছি, কাল কিন্তু আমি খুব সকালে চলে আসবো। আচ্ছা আসিস, এখন তো যা, সাবধানে যাস। পরের দিন সকালে। থ্যাংক ইউ ডক্টর, এতদিন আমার খেয়াল রাখার জন্য। আরে না, ইটস মাই ডিউটি। আর হ্যাঁ, আপনাকে ছুটি দিয়ে দিচ্ছি বলে কিন্তু শরীরের অযত্ন করলে চলবে না, যত্ন নিতে হবে, কারণ আপনার শরীর কিন্তু এখনো বেশ দুর্বল। ওকে ডক্টর, আই টেক কেয়ার মাই সেলফ। তাহলে আজ যাই ডক্টর? ইয়েস, অবভিয়াসলি, ইউ ক্যান গো নাও। রমেন, যা তুই গাড়িটা নিয়ে আয়, আমি দাঁড়াচ্ছি এখানে। পেছন ঘুরে দাঁড়িয়ে আছে অতুল রাস্তার পাশে। এমন সময় যখন অতুল সামনে তাকায়, সে দেখে একটা গাড়ি দ্রুত গতিতে তার দিকে আসছে। অতুল চিৎকার করে ওঠে, আ! ঠিক সেই সময় একটা হাত তাকে টেনে নেয় পাশ থেকে। কে? অতুল পেছন ঘুরে তাকাতেই বলে, আরে আরে পায়েল না? ইয়েস বস, আই অ্যাম। কতদিন পর দেখা বলতো, তাও আবার এইভাবে। কিন্তু তুই তুই তো সেই অ্যাক্সিডেন্টে। টপ সিক্রেট। পায়েল, ইয়ার কি না, বল আগে। আচ্ছা বলছি, এত চটে যাচ্ছিস কেন? কিন্তু একটা শর্তে, প্রথমে একটা আইসক্রিম ঘুষ দিতে হবে, তবেই বলবো। খুব জ্বালাতে ভালো লাগে না?
সে আগের মতোই বাচ্চা থেকে গেলি। আচ্ছা চল, আইসক্রিম খাওয়া হলো, তাহলে এবার বল। আচ্ছা শোন তাহলে। আসলে সেদিন অ্যাক্সিডেন্টে আমি মারা যাইনি। অ্যাক্সিডেন্টের পর সবাইকে যখন নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় তখন ডক্টর জানায় সবাই মারা গিয়েছে, শুধু আমি ছাড়া। এরপর আমি প্যারালাইজড হয়ে যাই। পুরো 2 বছর আমি প্যারালাইজড ছিলাম, কিন্তু ভগবানের কৃপায়, বলা ভালো ডাক্তারের দয়ায় আমি সুস্থ হয়ে উঠি। তারপরে জানতে পারি শুধু আমি একা না, তুইও বেঁচে গিয়েছিলি। এরপর তুই বসিরহাটে থেকে যাওয়ায় ও আমি কলকাতায় চলে আসায় আর কোনো খোঁজ পাইনি তোর। আর আজ হঠাৎ, তাও আবার এইভাবে দেখা, তা তোর অবস্থা এরকম হলো কি করে? শুনবি, কিন্তু এখানে না, চল কফি হাউসে বসি, ওখানেই বলবো পুরো ঘটনাটা। চলো দাদা, গাড়ি নিয়ে এসেছি। তুই এক কাজ কর, গাড়িটা নিয়ে বাড়ি চলে যা, আমি ঘন্টা 2 পর আসছি। কেন দাদা, কোথায় যাবে? একটু কাজ আছে, সেরে আসছি। আচ্ছা দাদা, সাবধানে এসে কিন্তু। তো বুঝলি এবার পুরো অ্যাকচুয়াল ঘটনাটা কি? বুঝলাম। তাহলে এইসব ঘটনায় তোর মনে হচ্ছে ওরা, মানে আমাদের বন্ধুরা তোকে নিয়ে যেতে চাইছে ওদের সঙ্গে, কি তাই তো? হ্যাঁ একদম। ঠিক আছে চল, তোকে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চল তো আগে। স্যার বিল। হ্যাঁ কত হলো? 240 স্যার। আচ্ছা এই নাও, চেঞ্জ রাখো। ওকে স্যার, থ্যাংক ইউ। এই নিন। এ কি কার্ড দিচ্ছ কেন? আসলে স্যার আজ আমাদের দোকানে সিলভার জুবলি পূরণ হলো, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা। নে চল এবার। ট্যাক্সি, কোথায় যাবি বল? কালীঘাট বল। কালীঘাট যাবে? হ্যাঁ চাপুন। কালীঘাট কেন রে? ওখানেই তোর সমস্যার সমাধান আছে। অত নিজের হাতের ওয়েলকাম কার্ডটা খুললো, তাতে লেখা আছে আমরা তোর জন্য অপেক্ষা করছি, তুই তাড়াতাড়ি আয় অতুল, নইলে আমরা তোকে জোর করে নিয়ে যেতে বাধ্য হবো। লেখাটা হঠাৎ অতুলের চোখে পড়ায় অতুল একটু ভয় পেয়ে যায়। পায়েল, এ পায়েল, দেখ কি লেখা আছে ওখানে। বুঝলাম। চল নাম, চলে এসেছি। এই নাও তোমার ভাড়া। আপনি দুজনে ভাড়া দিচ্ছেন কেন? দুজন এসেছি তাই দুজনে ভাড়া দিচ্ছি। দুজন কোথায়? আপনি তো একাই ছিলেন গাড়িতে। এই নিন বাকি ভাড়াটা। কি লোক রে বাবা, কি ভুলভাল বকছে কে জানে। কোথায় আমার সমস্যার সমাধান? এই তো ঠিক তোর চোখের সামনে। ইনি? কিন্তু ইনি তো একজন সাধারণ সাধু বলে মনে হচ্ছে। দেখে মনে হলেও ইনি কোনো সাধারণ সাধু না। সবসময় যে চোখের সামনে যেটা দেখছিস সেটা সত্যি হবে তার কোনো মানে নেই। এমন অনেক জিনিস আছে যেটা চোখে না দেখা গেলেও সেটার অস্তিত্ব থাকে। আবার এমন অনেক জিনিস আছে যেটা চোখে দেখা গেলেও আসলে তার কোনো অস্তিত্বই থাকে না, যেমনটা আমি। কি? তুই? তুই মানে তুই তো আমার চোখের সামনে আছিস। আরে না না, এমনি বললাম। আচ্ছা বাদ দে, ছাড় এখন। দাদু। কে? পাইলেলি? হ্যাঁ দাদু। তোর বন্ধু অতুলের সমস্যা আমি জানি। এ কি, আপনি আমার নাম জানেন কি করে? ওকে বল আমার পাশে এসে বসতে। যা পাশে গিয়ে বস। অতুল সাধুর পাশে গিয়ে বসলো। 10 বছর আগে যে অ্যাক্সিডেন্টটা তোদের হয়েছিল তাতে শুধুমাত্র তুই বেঁচে গিয়েছিলি, তাই ওরা তোকে নিয়ে যেতে চাই ওদের সঙ্গে। না না, আমি একা কেন, পায়েলও তো বেঁচে গিয়েছিল। কে ও? সাধুর হাসিটা বড়ই অদ্ভুত লাগলো আমার। এর হাত থেকে বাঁচার শুধুমাত্র একটাই উপায় আছে। কি উপায়? কাল 11ই ভাদ্র তোর জন্মদিন, কালই তোকে ওরা নিয়ে যাবে। তাই যা করতে হবে কালকের মধ্যেই করতে হবে। শোন ভালো করে কি করতে হবে। যে কলেজে তুই পড়তিস সেই বসিরহাটের কলেজের সামনে যেরকমটা 10 বছর আগে হয়েছিল সেই রকম পরিস্থিতি তৈরি করতে হবে। মানে সে একই মডেল একই কালারের গাড়ি দাঁড় করাতে হবে, আর তোর সাইজে তোর মতো শরীর স্বাস্থ্যের একটা লাশ জোগাড় করতে হবে।
সেই লাশকে তোর জামা প্যান্ট পরিয়ে দিবি, যেমন ভাবে সেদিন পরেছিলি, একদম তোর মতো করে সাজাবি। যেমন কাঁধে একটা ব্যাগ, তাতে কিছু বই, আবার তোর ইউজ করা সুগন্ধিটাও দিবি, কিচ্ছু বাদ দিবি না। এরপর সেদিন তুই যেখানে গাড়িতে বসেছিলি সেখানে বসিয়ে দিবি লাশটাকে। তারপর গাড়ির দরজা বন্ধ করে দিবি, গাড়ি থেকে দূরে চলে আসবি, আর যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেইখানে গিয়ে অপেক্ষা করবি। তার আগে একটা ট্রাককে বলে রাখবি যে 5টা বেজে 28 মিনিটে দ্রুত গতিতে একটা গাড়ি আসবে, আর ঠিক 5টা বেজে 30 মিনিটে ওই গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করাতে হবে। আর সব থেকে জরুরি কথা, পুরো ঘটনাটা করতে হবে একদম সেই 10 বছর আগের ঘটে যাওয়া ঘটনার টাইম অনুযায়ী, মানে 5টা থেকে 5টা 30-এর মধ্যে। যদি একটু সময়ের হেরফের হয় তাহলে কিন্তু তোর প্রাণে যেতে পারে। সবই তো বুঝলাম, কিন্তু লাশটার কি প্রয়োজন? ওই লাশটাকে ওরা তোকে ভেবে নিয়ে যাবে ওদের সঙ্গে, এরপর সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। কিন্তু আজকে রাতে খুব সাবধানে থাকিস বাবা, কারণ আজকে তোকে আরো বেশি মারার চেষ্টা করবে, পদে পদে তোর বিপদ আসবে আজ। সেজন্য এই নে, এই মা কালী লকেটটা রাখ তোর কাছে। এবার সাধু বাবা পাইলের দিকে ইশারা করে অতুলকে বলল, এ তো তোর বন্ধু, তাই না? হ্যাঁ, কেন? ও তোকে খুব ভালোবাসে, পারলে ধরে রাখিস ওকে, ও কিন্তু যখন তখন চলে যেতে পারে। কি ভালোবাসে? হ্যাঁ, সেজন্যই তো আবার ফিরে এসেছে তোকে বাঁচাবার জন্য। মানে ঠিক বুঝলাম না তো। ফিরে এসেছে? কোথা থেকে ফিরে এসেছে? দাদু, তুমি আবার শুরু করলে? ছাড়ো না এখনো সব। চলো তুল, দাদু আবার মজা শুরু করেছে। আমাকে এখন থামিয়ে দিলি তো, কিন্তু তুইও জানিস যে সময় এলে তোকে। দাদু, তোমাকে চুপ করতে বললাম তো। পায়েল, দাদুকে বারবার থামিয়ে দিচ্ছিস কেন? হ্যাঁ, আপনি কি যেন বললেন? সময় এলে তোকে দিয়ে থেমে গেলেন। কি সময় এলে ওকে কি? আরে দাদুর ওসব কথায় কান দিস না তো অতুল, দাদু সব সময় এরম মজা করে। কিন্তু উনি যে বললেন। সময় এলে সব জানতে পারবি। যা, এখন বাড়ি যা, আর বাইরে থাকিস না, বিপদ বাড়তে পারে। আর হ্যাঁ পাইল, আজ তুই অতুলের বাড়িতেই থাকবি, কারণ রাতে বড় সড়ো ওটা একটা বিপদ হতে পারে। আচ্ছা দাদু, আজ তাহলে এলাম। তুই তাহলে বাড়ি চলে যা, এখন আমার একটু কাজ আছে, সেটা সেরে সন্ধ্যের দিকে আমি তোর বাড়িতে যাব। ওকে, তুই আমাকে লোকেশনটা সেন্ড করে দে। বাড়ি পৌঁছে গেলাম 1 ঘন্টার মধ্যেই। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি আমার নিজের রুমের ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছি। মা বাবাও নিজের রুমে আছে, আর রমেন হয়তো রাতের খাবার তৈরি করছে। কি হঠাৎ আমার এত গরম লাগছে কেন? মাথার ওপর ফুল স্পিডে ফ্যান ঘুরছে, তা সত্ত্বেও এত গরম লাগছে কেন? চারপাশের আবহাওয়াটাও বেশ ভার ভার মনে হচ্ছে যেন পেছন থেকে কেউ আমার ঘাড়ে গরম নিঃশ্বাস ফেলছে। আমি ছিটকে চেয়ার থেকে উঠে যাই আর বলি, কে কে ওখানে? কিন্তু পেছনে কেউই নেই। এমন সময়, অতুল, ওই অতুল, বাবা একবার আয় তো এদিকে। এখন আবার মা ডাকছে কেন? দেখি গিয়ে কি হলো আবার। হ্যাঁ মা, যাই। ঘর থেকে বাইরে বেরিয়ে, মা, ও মা, কোথায় তুমি? এই তো বাবা, ছাদে, একটু শোন তো। এই সন্ধ্যাবেলা তুমি আবার ছাদে কি করছো? এবার আর কোনো উত্তর এলো না। ছাদে গিয়ে দেখলাম মা ছাদের একদম ধারে চলে গিয়েছে। আসলে আমাদের ছাদটা পুরো ফাঁকা, পাঁচিল দেওয়া নেই। আমি পেছন থেকে মাকে ডাকি, মা, ও মা, থামো, পড়ে যাবে তো। মা থামলো না। আমি মায়ের কাছে যেতে যাব মাকে থামাতে, অমনি একজন পেছন থেকে আমার হাত ধরে নেয়। কে? ও পায়েল, তুই? দেখ মা ওখানে। এই বলে অতুল পায়েলকে দেখাতে যাবে, কিন্তু কি, মা কোথায় গেল? এক্ষুনি তো ওখানেই। ওটা কাকিমা ছিল না, হ্যাঁ ওটা ওরাই ছিল। আসলে তোর কাছে কালিমার লকেটটা থাকায় ওরা তোকে ছুঁতে পারছে না, তাই তোকে ছাদ থেকে ফেলে মারতে চেয়েছিল। এখন চল নিচে, আর ভাবিস না এসব নিয়ে। এরপর ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে দুজনে নিচে চলে আসে। আচ্ছা, কাকু কাকিমা কোথায় রে? ঘরে শুয়ে আছে হয়তো। আচ্ছা, আমার রুমটা কোথায়? অতুল একটা ঘরের দিকে ইশারা করে বলে, ওই দেখ, ওইটা তোর রুম। ওকে, আমি এখন রুমে গেলাম, আর রাতের খাবারটা আমাকে রুমে পাঠিয়ে দিস প্লিজ। কেন রে, একসঙ্গে খেতে বসলেই তো পারতিস, মা বাবার সঙ্গে দেখাও হয়ে যেত তাহলে। না রে, আসলে মাথাটা খুব ধরেছে,
আর খুব টায়ার্ডও লাগছে। পরে এক সময় ঠিক দেখা করে নেব কাকু কাকিমার সঙ্গে। ওকে, অ্যাজ ইউ উইশ। রাতে ডিনার টেবিলে রমেন, তোকে বলেছিলাম না একটা দিদি আসবে, ও চলে এসেছে, গেস্ট রুমে আছে, যা খাবারটা দিয়ে আয় ওকে। এটা কোন দিদি গো দাদা? আমি চিনি তাকে। হ্যাঁ, চিনবি না কেন? আরে নার্সিংহোম থেকে বেরিয়ে যার সঙ্গে আমি কথা বলছিলাম না, সে। নার্সিংহোম থেকে বেরিয়ে তুমি আবার কার সঙ্গে কথা বলছিলে? আরে দেখিসনি নাকি? আচ্ছা বাদ দে, তুই আগে খাবারটা দিয়ে আয় তো। কে রে অতুল? একটা ফ্রেন্ড এসেছে, পায়েল, গেস্ট রুমে আছে। ওই দাদা, গেস্ট রুমে তো কেউই নেই। আচ্ছা তুই রেখে দিয়ে চলে আয়, ওয়াশরুম গিয়েছে হয়তো। আমি তাহলে উঠলাম, তোমরা খাও আস্তে আস্তে। গুড নাইট। অত নিজের ঘরে চলে আসে, ও একটা সিগারেট ধরায় আর আকাশ পাতাল চিন্তা করতে থাকে চারপাশে যা সব ঘটে চলছে তাই নিয়ে। কিন্তু এমন সময় পেছন থেকে একটা ডাক আসে। অতুল, অতুল, তুই কিন্তু এটা ঠিক করছিস না, একদম ঠিক করছিস না। কে কে ওখানে? তুই আমাদেরকে তোর কাছে আসতে বাধা দিচ্ছিস কেন? আমরা তো তোর বন্ধু, তাই না? আমরা তোকে নিয়ে যেতে চাই আমাদের সঙ্গে। কিন্তু আমি তো তুই একদম এটা ঠিক করছিস না, একদম না। কিন্তু আমি তো তোদের সঙ্গে যেতে চাইছি না, এটা তোরা বুঝছিস না কেন? কি হলো, কথা বলছিস না? যার ফ্রেন্ডস ফ্রেন্ডস কিছু বল। মনে হচ্ছে ওরা চলে গেছে। এরপর রাতে আর কোনো অসুবিধা হয়নি অতুলের। পরের দিন বিকেলে দুজনেই যাই সেই বসিরহাটের কলেজে, আর ঠিক সেই রকম পরিস্থিতি তৈরি করে যেমনটা 10 বছর আগে হয়েছিল। মানে সেই একই মডেলের গাড়ি, অতুলের মতো দেখতে একটা লাশ আর একটা ট্রাক। তারপর তারা সেইখানে অপেক্ষা করে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। প্রত্যেকটা ঘটনা ঠিক সময় অনুযায়ী ঘটানো হচ্ছে। আর ঘড়িতে যখন 5টা 28, তখন অবাক ব্যাপার, দূর থেকে দেখা যাচ্ছে সেই গাড়ি ফুল স্পিডে আসছে। অতুল পুরো হতভম্ব। গাড়িতে কোনো ড্রাইভার নেই, নিজে থেকেই চলছে গাড়ি। এটা দেখে অতুল এতটাই হতভম্ব আর অবাক হয়ে যায় যে নিজেকে সামলাতে না পেরে বসেই বলল মাটিতে ধপ করে। আর ঘড়ির কাঁটা 5টা বেজে 30 ঘরে ঢুকতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল গাড়িতে। অতুল ছুটে গিয়ে গাড়ির ভেতর দেখলো না, লাশটা সেখানে আর নেই, ওরা নিয়ে চলে গিয়েছে। এইসব ঘটনা নিজের চোখের সামনে দেখায় অতুল এতটাই মন্ত্রমুগ্ধ যে পায়েল যে তার পাশ থেকে কখন চলে গিয়েছে সেটাও অতুল এতক্ষণ খেয়াল করেনি। একই, পায়েল কোথায় গেল? কিছুক্ষণ আগে তো এখানেই দাঁড়িয়েছিল। না, পায়েলের ফোনও তো লাগছে না। ঠিক করলাম পায়েলের বাড়ি যাব। হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল? এই ভেবে গেলাম পায়েলের বাড়ি। আরে কাকিমা নমস্কার, কেমন আছেন? পায়েল নেই? ভেতরে এসো, বসো। চা, জল কিছু? না না কাকিমা, শুধু পায়েলকে ডেকে দিন তাহলেই হবে। তুমি কি আমার সঙ্গে ইয়ার্কি করছো অতুল? কেন কাকিমা, কি হলো? পায়েল তো আজ 8 বছর হলো মারা গিয়েছে। কি? মারা গিয়েছে মানে? হ্যাঁ, এরপর কাকিমা আসলে ঠিক সেই সেদিন অ্যাক্সিডেন্টে একই পায়েল ঘটনা মারা বলতে যায়নি। লাগলো যেমনটা অ্যাক্সিডেন্টের পর দুদিন সবাইকে আগে যখন পায়েল আমাকে নার্সিংহোমে নিয়ে নিজের যাওয়া হয় মুখে বলেছিল। তখন ডক্টর জানায় সবাই মারা গিয়েছে, শুধু পায়েল ও তুমি ছাড়া। এরপর পায়েল প্যারালাইজড হয়ে যায় ও 2 বছর পর মারা যায়। কিন্তু প্যারালাইসে এভাবে কি কি করে? আসলে অ্যাক্সিডেন্টে ওর মাথায় রক্ত জমে যায়, আর সেই কারণেই অতুলের আবার সব কিছু লোটপালট হয়ে যাচ্ছে। মনে হয় অতুল হাঁটছে রাস্তায় আর ভাবছে আজ 2020-তে দাঁড়িয়েও এরকম হয়। তার মানে সেই ড্রাইভারের কথা। দুজন কোথায়? আপনি তো একাই ছিলেন গাড়িতে। এই নিন বাকি ভাড়াটা। তারপর সাধু বাবার কথা। ও তোকে খুব ভালোবাসে, পারলে ধরে রাখিস ওকে। ও কিন্তু যখন তখন চলে যেতে পারে। হ্যাঁ, সেজন্যই তো আবার ফিরে এসেছে, তোকে বাঁচাবার জন্য। তারপর রমেনের কথা। নার্সিংহোম থেকে বেরিয়ে তুমি আবার কার সঙ্গে কথা বলছিলে? তারপর পায়েলের কথা। সবসময় যে চোখের সামনে যেটা দেখছিস সেটা সত্যি হবে তার কোনো মানে নেই।
এমন অনেক জিনিস আছে যেটা চোখে না দেখা গেলেও সেটার অস্তিত্ব থাকে, আবার এমন অনেক জিনিস আছে যেটা চোখে দেখা গেলেও আসলে তার কোনো অস্তিত্বই থাকে না, যেমনটা আমি। এই সকল কথার মানে আমি এখন বুঝতে পারছি। সত্যি এখনো কত অলৌকিক ঘটনা ঘটে চলে আমাদের চারপাশে। পৃথিবীর কত রহস্যই না এখনো আমাদের জানা বাকি। আমরা তো মুখে কত বড় বড় কথা বলি, নিউজ চ্যানেলে প্রতিদিন এই বিজ্ঞানী ওই রহস্য ভেদ করলো, ওই বিজ্ঞানী এই রহস্য ভেদ করলো, কিন্তু প্রকৃতির এই অজানা রহস্য আদৌ কি কোনোদিন কোনো মানুষ ভেদ করতে পারবে? অতুলবাবু, রহস্যভেদ হলো? ও ইন্সপেক্টর, আপনি? না, রহস্যভেদ হয়নি, কিন্তু আমি আমার উত্তর পেয়ে গেছি। তা কি উত্তর পেলেন আমাকে একটু বলুন, আমিও শুনি। সব রহস্য ভেদ করা উচিত না, কিছু কিছু রহস্য অজানা থাকাও ভালো। জাস্ট এ মিনিট। হ্যালো, কে? ভালো থাকিস রে অতুল, অনেকদিন পর তোর সঙ্গে সময় কাটিয়ে ভালো লাগলো। আবার দেখা হবে তোর সঙ্গে, হয়তো পরের জন্মে। এভাবেই বন্ধু হয়ে আসবো তোর কাছে, আর ঠিক এখনকার মতোই আপন করে নিস আমায়। ভগবানের কাছে প্রার্থনা করব তোর পরবর্তী লাইফ যেন খুব ভালো ও সুন্দরভাবে কাটুক, আর কোনো বাধা যেন তোর জীবনে চলার পথে না আসে। কিন্তু এত কিছুর পরেও একটা আফসোস থেকেই গেল রে। কি বল? তোকে আমার মনের কথাটা বলতে পারলাম না, দেরি করে ফেললাম। আর তুইও কোনোদিন বুঝতে পারিসনি, বা হয়তো বুঝতেই চাসনি। কিন্তু এসব কথা আর বলে লাভ কি বল? কিন্তু আমি বুঝতে... তুই ওসব কথা না হয় তোলা থাকলো তোরও আমার স্মৃতিতে। আবার যেদিন দেখা হবে সেদিন না হয় বলবো। ভেবেছিলাম একসাথে পথ চলবো দুজন, কিন্তু সেটা তো আর হলো না। কি আর করা যাবে বল? বেটার লাক নেক্সট টাইম। বুঝতে পারছি অনেক বেশি কথা বলছি, কিন্তু ডোন্ট ওয়ারি, আর বিরক্ত করবো না তোকে। শেষে শুধু একটাই কথা বলবো, ভালো থাকিস রে তুই। গুড বাই আমাদের সব বন্ধুদের তরফ থেকে, গুড বাই। তুই ঠিকই বলেছিস, এখন আর বুঝে কি লাভ? এখন তো সবটাই শেষ হয়ে গিয়েছে, চাইলেও আর ফিরিয়ে আনতে পারবো না সেই দিনগুলো। থাক, সেসব কথা নয় তোলাই থাকলো একটা তালাবন্দি বক্সে। আবার যেদিন দেখা হবে সেদিন নয় ভাঙবো সেই বক্সের তালা। গুড বাই ফ্রেন্ডস, গুড বাই পায়েল। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন পরের জন্মে তোদেরই আমার বন্ধু হয়ে পাঠায়। আই উইল রিয়েলি মিস ইউ গাইজ, রিয়েলি মিস ইউ। শেষ হলো আজকের গল্প, কেন ডাকিস আমায়। তো বলো কেমন লাগলো গল্পটা, কমেন্ট করে জানাও আমায়। আর হ্যাঁ, গল্পের শেষে কিছু একটা বলার কথা ছিল, কি তাই তো? হ্যাঁ বলছি, গল্পের লেখকের নাম দেওয়া নেই, এই কারণেই যে গল্পটা আমার লেখা, হ্যাঁ আমার নিজের লেখা, সেজন্যই দিনই নামটা। সো আর কি, জানাও কমেন্ট করে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এইরকমই আমার লেখার ভিন্ন স্বাদের নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারো। প্রত্যেক সপ্তাহে রবিবার ঠিক সন্ধ্যে 7টার সময় আপলোড হয়ে যাবে এইরকমই আরও ভিন্ন স্বাদের গল্প। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে পরের সপ্তাহে কীরকম স্বাদের গল্প তোমরা শুনতে চাও, তাহলে সেই বিষয়েই গল্প আমি লিখবো। সো আজকের মতো বাই, আবার দেখা হবে। না সরি, ভুল বললাম, দেখা কি করে হবে, শোনা হবে। সো আবার আমায় শুনতে পাবে পরের রবিবার ঠিক সন্ধ্যে 7টার সময়। আর হ্যাঁ, লিসেন স্টোরি অ্যান্ড অলওয়েজ বি হ্যাপি।